আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা কথা বলবো জটিল প্রকৃতির ছানি নিয়ে, আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান, পরিচালক বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড। দর্শক, জটিল প্রকৃতির ছানি নিয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকে আমরা জটিল প্রকৃতির ছানি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জটিল প্রকৃতির ছানি বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে জেনে নেব যে ছানি বলতে আসলে আমরা কি বুঝি। আসলে চোখের মাঝে এই যে আলোক নিয়ন্ত্রণকারী যে কালো পর্দাটা, এর পেছনে প্রোটিনের তৈরি একটা লেন্স থাকে। অনেকটা ক্যামেরায় যেমন লেন্স থাকে, আমরা এই লেন্সের মাধ্যমে যে কোনো বস্তুকে ফোকাস করে দেখতে পারি, ঠিক একইভাবে চোখের এই ক্রিস্টালাইন লেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন দূরত্বের জিনিসগুলোকে ফোকাস করে স্বচ্ছভাবে দেখে থাকি। এখন ধরুন বয়স এবং নানাবিধ কারণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আশা রাখি আজকে। তো এই লেন্সটা যদি কখনো অস্বচ্ছ হয়ে যায়, তখন এই পরিস্থিতিটাকে আমরা ছানি রোগ বলে থাকি। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে এই যে ছানি হয়ে থাকে সেটির দৃষ্টি আসলে কিরকম হয়ে থাকে। আসলে ছানিতে বেশ কিছু সুস্পষ্ট লক্ষণ রোগীরা বুঝতে পারে। যেমন ধরুন, প্রথমেই তার দেখতে অসুবিধা হয়, তার দৃষ্টিশক্তি কমতে থাকে, তারপরে তিনি যা কিছু দেখেন ঝাপসা দেখেন, কুয়াশাচ্ছন্ন দেখেন। তারপরে যেমন ধরুন উল্টো দিকের গাড়ির আলোতে তার চোখ ধাঁধিয়ে যায়, আলোর চারপাশে এক ধরনের বলয় দেখতে পান, এবং রং খুব বিবর্ণ লাগে, রঙের ঔজ্জ্বল্য তিনি অনুধাবন করতে পারেন না। তার বাইরেও ধরুন একটা জিনিসকে তিনি একাধিক দেখেন, একটা চাঁদকে অনেকগুলো চাঁদ মনে হয়। আবার ধরুন বিশেষ এক ধরনের ছানি আছে, তাতে তিনি যখন রোদে যান তখন তার চোখটা ধাঁধিয়ে যায়, তার দৃষ্টিশক্তি কমে যায়। আবার ধরুন এক ধরনের ছানি আছে যেটাকে আমরা বলি নিউক্লিয়ার স্ক্লেরোসিস, তাতে দেখা যায় যে রোগী হঠাৎ করে আবার কাছে দেখা শুরু করেন। এরকম নানাবিধ উপসর্গ দেখা দেয় ছানি রোগে। আচ্ছা আচ্ছা, আমরা এই লক্ষণ বা উপসর্গগুলো আসলে দেখলে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে তিনি ছানি রোগে আক্রান্ত। আমরা যদি টাইপসের দিকে চলে যাই, যে কয় ধরনের আসলে ছানি হয়ে থাকে। আসলে কি ছানির ধরন এই স্বল্প পরিসরে বলা খুব ডিফিকাল্ট। তার মধ্যেও ধরুন আমরা যদি ম্যাচিউরিটির কনটেক্সটে চিন্তা করি, তাহলে বলা যায় যে রোগী যতক্ষণ পর্যন্ত আঙুল গুনতে পারেন ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেই যে এটা ইম্যাচিওর পর্যায়ে আছে। তারপরে যেমন ধরুন তিনি যখন আঙুলও গুনতে পারেন না, আলো বুঝতে পারেন, সেটা ম্যাচিওর পর্যায়ে চলে যায়। আবার এই অবস্থাতেও যদি রোগীর চিকিৎসা না নেন, তখন ধীরে ধীরে দেখা যায় যে এই ছানিটা আস্তে আস্তে হয় শুকাতে শুরু করে, এক ধরনের চেঞ্জ আসে, অথবা গলতে শুরু করে, এবং এটাকে আমরা বলি হাইপার ম্যাচিওর স্টেজ। তারপরে যেমন ধরুন কোন বয়সে হচ্ছে সেটা এক ধরনের, ধরুন জন্ম নিতে লাভ করতে পারে বাচ্চা ছানি নিয়ে, তারপরে ধরুন জন্মের সময় ছানি না থাকলে আস্তে আস্তে বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ছানি আসতে পারে। তো এই জাতীয় ক্ষেত্রে বাচ্চাদের যে ছানিটা হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি কনজেনিটাল ক্যাটারাক্ট, এবং আস্তে আস্তে বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেটা হতে থাকে এটাকে আমরা বলে থাকি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। এখন ধরুন একটা বাচ্চার মা যদি অপুষ্টিতে ভোগেন গর্ভকালীন সময়, অথবা মার যদি ভাইরাসজনিত কোনো রোগ হয়ে থাকে, অথবা এই বাচ্চা জন্মলাভের পরে যদি অসুস্থ থাকে, অথবা তার যদি পুষ্টির অভাব হয়, সেক্ষেত্রে এই কনজেনিটাল ক্যাটারাক্ট বা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্টগুলো হয়ে থাকে। এরপরে ধরুন ছানি লেন্সের কোন জায়গায় পড়েছে এটার উপরে নির্ভর করে আমরা বলতে পারি। যেমন ধরেন যদি ছানির বাইরের অংশে হয়, কর্টেক্স হয়, সেটাকে আমরা বলে থাকছি কর্টিক্যাল ক্যাটারাক্ট। যদি ছানি কেন্দ্রে হয়, নিউক্লিয়াসে হয়, সেক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়ার ক্যাটারাক্ট। তারপরে যেমন ধরুন যদি ছানি
একটা আবরণীর যেটা থাকে লেন্সের তার ঠিক পেছনে অংশে হয়, সেটাকে আমরা বলে থাকি যে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। আবার একইভাবে যদি সামনের দিকে হয় তখন আমরা বলছি অ্যান্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। আবার ধরুন বিশেষ এক ধরনের ছানি, এটা অনেকটা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট, সেক্ষেত্রে হয় কি লেন্সের ঠিক পোস্টেরিয়র পোলে একটা জায়গায় গাঢ় এক ধরনের ছানি হয়, এটাকে আমরা বলে থাকি পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট। এই হলো ধরন। এরপরে যেমন ধরুন কি কি কারণে ছানি হয়ে থাকে, এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত ছানি হয়ে থাকে বয়সজনিত কারণে। বয়স এবং বয়স ধরে রাখতে পারেন 50 ঊর্ধ্ব যে কারো ছানি শুরু হতে পারে, 70 ঊর্ধ্বদের অধিকাংশ লোকেরই ছানি থাকবে। বয়স একটা কারণ। এর বাইরে ধরুন যারা সূর্যের অতি বেগুনি রশ্মিতে অনেক বেশি রোদে থাকেন, তাদের কিন্তু এই আলট্রাভায়োলেট লাইটের কারণে কিন্তু ছানি পড়তে পারে। তারপর যারা ধরুন এই যে ধরুন অত্যন্ত তাপ যেখানে হয়, যেমন ধরুন স্টিল রিরোলিং মিল, তারপরে যেমন ধরুন গ্লাস ফ্যাক্টরিতে, এখানে তাপের সঙ্গে এক ধরনের ইনফ্রারেড লাইটও কিন্তু ছানির একটা কারণ। তারপরে নানাবিধ রোগ থেকে ছানি হতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস জনিত কারণে ছানি হয়। তারপরে ধরুন প্যারাথাইরয়েড হরমোনের যদি কোনো সার্জারি হয় অথবা যদি এটার কোনো ডিজিজ হয়, সেক্ষেত্রে রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা কমে যায়, তার থেকে ছানি হতে পারে। এক ধরনের মায়োটনিক ডিস্ট্রফি নাম করে একটা রোগ থেকে হয়। তারপরে কিছু স্কিনের ডিজিজ থেকে, অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে বিশেষ এক ধরনের ছানি হয়ে থাকে। আরও নানাবিধ কারণে ছানি হতে পারে। তারপর যেমন ধরুন আঘাতজনিত কারণে ছানি হতে পারে। তারপরে ওষুধ কিন্তু একটা অন্যতম প্রধান, একটা গুরুত্বপূর্ণ একটা কারণ। ধরুন কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ব্যবহার করতে বাধ্য হই, যে এই স্টেরয়েড থেকে ছানি পড়ে। স্টেরয়েড জাতীয় ড্রপ ব্যবহার করলে ছানি পড়তে পারে। তারপরে যেমন ধরুন কিছু অ্যান্টিসাইকোটিক মেডিকেশনস থেকে হয়, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস থেকে হয়। তারপরে কিছু ধরুন ক্যান্সার চিকিৎসায় যেসব অ্যান্টিমেটাবোলাইটস ব্যবহার করা হয়, তার থেকেও হতে পারে। আর এর বাইরে আজকের যে আলোচ্য বিষয়, যেটা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, ধরুন চোখের মাঝে বেশ কিছু রোগ হয়। এই রোগগুলোর জটিলতা হিসাবে যে ছানিটা হয়, এটাকে একটা বিশেষ শ্রেণীভুক্ত করা হয়। এটাকে বলা হয় কমপ্লিকেটেড ক্যাটারাক্ট বা জটিল প্রকৃতির ছানি। যেমন ধরুন চোখের কিছু রোগ, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছিল ইউভিআইটিস। ইউভিআইটিসটা কি? চোখের যে আবরণীর যে 3টা লেয়ার থাকে বা কোট থাকে, তার মিডল কোট বা মধ্য আবরণী যেটা আইরিস, সিলিয়ারি বডি, কোরয়েড, পুরোটা যে এটাতে যদি আপনার প্রদাহ হয়, তার থেকে ছানি পড়তে পারে। চোখের মাঝে ধরুন সিলিয়ারি বডি টিউমার বা আরও অনেক রকম টিউমার হয়, তার থেকে হতে পারে। তারপর গ্লকোমা থেকে এটা হতে পারে। যারা অনেক বেশি হাই মায়োপিয়াতে, অনেক বেশি পুরো মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করেন, তার থেকে হতে পারে। তারপর যেমন ধরুন রেটিনার কিছু ডিজেনারেটিভ ডিজিজেস আছে, তার থেকে হতে পারে। যেমন ধরুন রেটিনাইটিস পিগমেন্টোসা, তারপরে জাইরেট অ্যাট্রফি। তারপর যদি ধরুন রেটিনার স্থানচ্যুতি হয়, তার থেকে হতে পারে। মোটা দাগে এগুলোই। এখন এই যে ধরুন চোখের রোগগুলোর ক্ষেত্রে কি ঘটে, চোখের লেন্স কিন্তু একটা স্বচ্ছ একটা স্ট্রাকচার, এবং এটার পুষ্টিটা আসে অন্য জায়গার পুষ্টি কিন্তু রক্তের মাধ্যমে শরীর পেয়ে থাকে, কিন্তু লেন্সের পুষ্টিটা আসে চোখের মাঝে যে প্রবহমান যে স্বচ্ছ তরলটা থাকে, এখান থেকেই আসে। এখন চোখে যদি প্রদাহ হয়, তখন এক ধরনের প্রদাহ থেকে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয়, যেটাকে আমরা বলি ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স বা টক্সিনস নিঃসৃত হয়। এবং এটা করে কি, চোখের যে আবরণী পেছনের দিকে একটা অংশে কেন্দ্রে একটু দুর্বল থাকে, ওখান দিয়ে এই টক্সিনগুলো লেন্সে প্রবেশ করে ওখানেও এক ধরনের প্রদাহের সৃষ্টি করে। শুধু তাই নয়, পুষ্টির ব্যাঘাত ঘটায়, যার ফলে দেখা যায় যে বিশেষ এক ধরনের ছানি হয়ে থাকে।
এই যে চোখের রোগজনিত যে ছানি, এটাকে আমরা বলছি জটিল প্রকৃতির ছানি। এই হলো মোটা দাগের ছানির কারণগুলো। জি জি স্যার, একটু ব্যক্তিগতভাবে একটু জানতে চাচ্ছিলাম, এই যে ছানি আর জটিল প্রকৃতির ছানি, দুটার মধ্যে আসলে কি কোনো তফাৎ আছে কিনা? ছানি তো ধরুন ছানি, অস্বচ্ছতা, তার মধ্যে কমনেস্ট কারণগুলো আমরা আলোচনা করে ফেলেছি। এই যে জটিল প্রকৃতির ছানিটার কিন্তু ইতিমধ্যে বলেছি বিশেষ একটা জায়গা প্রথমে এফেক্টেড হয়। লেন্সের পেছনের দিকে কেন্দ্রে যে পোস্টেরিয়র ক্যাপসুল থাকে তার ঠিক আগের অংশটায় বা ওই অংশের যে কর্টেক্স, যে ওই জোনটা এফেক্টেড হয়। এবং এই জাতীয় ক্ষেত্রে আমরা এই যদি স্লিট ল্যাম্পে পরীক্ষা করি তাহলে দেখা যায় যে অনেকগুলো ছোট ছোট অসংখ্য নানাবিধ রঙের পিগমেন্টস বা মানে ছোট ছোট বিন্দু দেখতে পারা যায়। এটা দেখলে, লোকেশন দেখলে এবং ইতিহাস নিলে আমরা সহজেই বুঝতে পারি যে এটা জটিল প্রকৃতির ছানি। আর এখানে একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 8-10টা স্বাভাবিক বয়সজনিত ছানির চিকিৎসার সঙ্গে এটার চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেকটাই আলাদা। আচ্ছা 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 স্যার, আমাদের একজন দর্শক আছেন ফোনে এই বিষয় নিয়ে, যে আমাদেরও অনেক জিজ্ঞাসা আছে এই বিষয়গুলো নিয়ে, দর্শকদেরও জিজ্ঞাসা আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নীলফামারী থেকে মোশাররফ বলছিলাম। জি আমার কাকার বয়স 65 বছর বয়স। জি তো ওনার চোখে ছানি পড়েছে। তো আমি ছানির এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো উনি ছানি দেখে বললেন যে এটা একটা অন্যরকম ছানি। তো এই ছানিটা হয়তো বা উনি ভালোভাবে মানে চিনতে পারেননি যেটা কেমন ছানি। তো স্যার এখন এই ছানিটা মানে কেমন, এটা জানার জন্য বা বোঝার জন্য আমরা কি করতে পারি? মোশাররফ সাহেব, অনেক দূর থেকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে একজন মোটামুটি অভিজ্ঞ চিকিৎসক যদি রোগীর চোখের কালো মণিটাকে বিশেষ একটা ড্রপ দিয়ে একটু প্রসারিত করে নিয়ে একটা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ নামে যন্ত্রে পরীক্ষা করেন, নিশ্চিতভাবে তিনি এইটুকুর মাধ্যমে বুঝে ফেলতে পারবেন ছানিটার ধরনটা কী। আমি ঠিক বুঝতে পারছি না ওনার মন্তব্যটা কেন তিনি করেছেন। যা হোক, হয়তো তিনি বিশেষ কোনো জটিলতা দেখেছেন, এর জন্য হয়তো তিনি এই মন্তব্যটা করে থাকতে পারেন আর কি। তবে এইটুকু নিশ্চিত করে বলা যায় যে মোটামুটি একটা বিশেষ যন্ত্রে পরীক্ষা করলে, বিশেষ করে মণিটাকে প্রসারিত করে পরীক্ষা করলে অবধারিতভাবে বোঝা যায় যে এটা কোন প্রকৃতির ছানি। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। জি স্যার, আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবারও যুক্ত হচ্ছি। নিশ্চয়ই। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম জটিল প্রকৃতির ছানি নিয়ে, আর আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা জটিল প্রকৃতির ছানি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার আমরা যদি চিকিৎসা পদ্ধতির দিকে চলে যাই, আসলে জটিল প্রকৃতির ছানির চিকিৎসা আসলে কীরকম হয়ে থাকে বা কী কী বিষয় মাথায় রাখতে হয় সেই প্রসঙ্গে জানতে চাইব। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। যেমনটি একটু আগেই বলছিলাম যে 8-10টা বয়সজনিত ছানির চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে একটা লেন্স ইমপ্ল্যান্ট করে দিলেই রোগী ভালো দেখতে পান যদি অন্য কোনো জটিলতা না থাকে। কিন্তু জটিল প্রকৃতির ছানির ক্ষেত্রে চিকিৎসককে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন ধরুন, এখানে আরেকটা জিনিস একটু উল্লেখ করি, সেটা হচ্ছে যে জটিল প্রকৃতির ছানির ক্ষেত্রে খুব কমন একটা কারণ যেটা বলছিলাম যে ইউভিআইটিস। ইউভিআইটিস হলে পারে যেমন জটিল প্রকৃতির ছানি হয়, আবার এই ইউভিআইটিস বা ইউভিআর প্রদাহকে নিবারণকারী যে স্টেরয়েড ড্রপ, এটা দিলেও কিন্তু ছানি হয়। তো এই জাতীয় পরিস্থিতিতে চিকিৎসককে ইউভিআইটিসের চিকিৎসা করতে হয় অত্যন্ত সচেতনভাবে, ন্যূনতম মাত্রায় স্টেরয়েড প্রয়োগ করে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতে হয়, যা পাছে স্টেরয়েড জনিত কারণে আবার ছানি না হয় বা চোখের প্রেশারটা বেড়ে না যায়। কিন্তু এই যে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট অপারেশন করার আগে যে জিনিসটা মাথায় রাখতে হয়,
প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিষয়টা যেটা হচ্ছে যে রোগীর চোখে প্রদাহ আছে কি না এটা আগে খুব ভালোভাবে দেখতে হবে। জি চোখে যদি বিগত 3 মাসে তার কোনো প্রদাহ না থাকে তাহলে ধরে নেওয়া যায় তিনি এখন অপারেশন করার জন্য উপযোগী। জি তারপর যেমন ধরুন আরও কিছু জিনিস দেখতে হয় যে জি স্যার, আমরা ওই বিষয়গুলো সম্পর্কে আসছি। আমাদের একজন দর্শক আছেন আচ্ছা। ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি আগে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমি মাগুরা থেকে হাবিব বলছিলাম। জি। আমার চাচার বয়স 50+, ওনার ছানি অপারেশন করানো হয়েছে, তো দৃষ্টিশক্তি ঠিক আগের মতো নেই, তো সেক্ষেত্রে কি করতে পারি? মানে আগের মতো দেখতে পাই না আর কি। হাবিব সাহেব মাগুরা থেকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। একজন রোগীর যদি রেটিনাতে কোনো অসুস্থতা না থাকে, তার অপটিক স্নায়ুতে যদি কোনো রোগ না থাকে, অর্থাৎ শুধুমাত্র বয়সজনিত কারণে যদি তার ছানি হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো জটিলতাবিহীনভাবে যদি একটা ছানি অপারেশন করে সঠিক পাওয়ারের একটা লেন্স ইমপ্ল্যান্ট করে দেয়া যায়, সেক্ষেত্রে ধরে রাখা যায় যে রোগী একেবারেই স্বাভাবিক দেখতে পাবেন। এখন অপারেশন করার আগে রোগীর অন্যান্য বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সঠিক পাওয়ারের লেন্সটা মেপে নিয়ে বায়োমেট্রি করে যদি একটা লেন্স ইমপ্ল্যান্ট করে দেওয়া যায় তার ভালো দেখার কথা। এখন যদি রোগী অপারেশন করার পরেও ভালো দেখতে না পান, সেক্ষেত্রে অবশ্যই তার এই ছানিজনিত রোগের বাইরে আর কোনো অসুবিধা আছে কিনা এটা এখন ইভ্যালুয়েট করতে হবে। কখনো কখনো রোগীরা ছানি অপারেশন করার আগে এত দেরি করে আসেন যে অনেক ক্ষেত্রে চিকিৎসকরা বিশেষ করে পেরিফেরাল অঞ্চলে অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে রেটিনার স্বাস্থ্যটা অতটা ভালো বুঝতে পারেন না, যেটা ছানি অপারেশন করার পরে বোঝা যায়। এই পরিস্থিতিতে আমার পরামর্শ হচ্ছে আপনার কাকাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নেন, আশা করি তিনি ভালো হবেন। ধন্যবাদ। জি স্যার, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, জি, প্রথমত রোগীর অপারেশন পূর্ববর্তী 3 মাস প্রদাহবিহীন পরিস্থিতিতে থাকতে হবে। এরপরে দেখতে হবে যে আইরিসে যে প্রদাহ হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ড্রপ দিলে চোখের মনিটা প্রসারিত হয়, যেটা অপারেশনের অন্যতম পূর্ব শর্ত, তা নাহলে ছানি অপারেশন করা সম্ভব না। তো আমাদেরকে অপারেশনের আগে দেখতে হবে তার চোখের মনির পরিস্থিতিটা কি, এটা কি প্রসারিত হচ্ছে অথবা সেটে আছে। এর বাইরে স্টেরয়েড এবং প্রদাহ সব মিলিয়ে ইনফ্লামেটরি গ্লকোমা হয়, স্টেরয়েড জনিত গ্লকোমা হয়, তার চোখের প্রেশারটা ঠিক আছে কিনা। দীর্ঘদিন যদি এই জাতীয় প্রদাহ চোখে থাকে তখন রেটিনারও যেমন কিছু অসুবিধা হতে পারে, রেটিনার ইভ্যালুয়েশন করতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত সাবধানতার সাথে দেখতে হবে। এরপর জি স্যার, আমরা তো চিকিৎসা নিয়ে আলোচনা করছি। জি, এরপর যেটা হচ্ছে যে অপারেশনের সময় কিছু বিশেষ ব্যবস্থা রাখতে হয়। যেমন ধরুন প্রয়োজনে যদি চোখের মনি প্রসারিত করা না যায়, সেক্ষেত্রে বিশেষ এক ধরনের হুক বা আইরিস রিট্র্যাক্টর প্রয়োগ করে চোখের মনিটাকে চারদিক থেকে প্রসারিত করতে হয়। এক ধরনের রিং পাওয়া যায়, চোখের মধ্যে সাময়িকভাবে স্থাপন করে মনিটাকে প্রসারিত করতে হয়। এর আগে চোখের মনিটাকে খুব সাবধানতার সাথে ডিসেক্ট করে লেন্সের আবরণী থেকে ছুটিয়ে নিয়ে এগুলো প্রয়োগ করে প্রসারিত করতে হয়। তারপর যেমন ধরুন ছানিটাকে সরানোর পরে পুঙ্খানুপুঙ্খভাবে যা ছানির জন্য কোনো গুঁড়ো বা কোনো অংশ এটার মধ্যে রয়ে না যায়, এটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। সর্বোপরি এক ধরনের পলিশিং করা প্রয়োজন পড়ে, যে আবরণীর মাঝে আমরা লেন্সটা ইমপ্ল্যান্ট করব ওটাকে খুব ভালোভাবে পলিশ করতে হয়, যাতে পরবর্তীতে ওটা থেকে আবার প্রদাহ না হয়। সর্বোপরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে বিশেষ ধরনের একটা অ্যাক্রিলিক লেন্স ইমপ্ল্যান্ট করতে হাইড্রোফিক, যাতে এই লেন্সজনিত কোনো জটিলতা না হয়। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয়গুলো আসলে তুলে ধরার জন্য। আমাদের আসলে অনেক কিছুই আসলে জানার ছিল আজকে, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল কলাকুশলী দর্শককে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে জটিল প্রকৃতির ছানি কি এবং তার চিকিৎসা কি সেই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা জানলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ দেখিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন। Supported by Bangladesh Eye Hospital.